টাইম স্টকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জসিম আহমেদ। আমাদের সাথে আজকের অতিথি আছেন সিনিয়র সাংবাদিক শাহরিয়ার জামান। কথা বলবো মূলত আজকে আফগানিস্তান এন্ড পাকিস্তান যুদ্ধ নিয়ে। আসলে এই হঠাৎ করে এই যুদ্ধটা কেন? আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, 2001-এ যখন 9/11 হলো, তারপরে কিন্তু আমেরিকার পক্ষ থেকে যে আক্রমণ চালানো হয়েছিল আফগানিস্তানে, সেখানে পাকিস্তান কিন্তু তাদের সহায়তা দিয়েছিল। বাট বিফোর দ্যাট তালেবান সরকারকে যে কয়টি সরকার তখন সমর্থন দিয়েছিল বা স্বীকৃতি দিয়েছিল, তার মধ্যে পাকিস্তান একটি। তো ফলে সেই সময় তাদের ভিতরে খুব ভালো সম্পর্ক ছিল। আমেরিকার ওই আক্রমণের পরে তো কারজাই সরকার এখানে আসলেন, দীর্ঘদিন থাকার পরে 2021 সালে আবার তালেবানরা ক্ষমতা দখল করলো। এখন এই ক্ষমতা দখল করার সময় পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যে সম্পর্কটা খুব একটা খারাপ ছিল কিসের বিষয়টা সেরকম না, বরঞ্চ তখন পাকিস্তান মনে করছিল যে নতুন একটা ব্লকের তৈরি হতে যাচ্ছে, পাকিস্তান, আফগানিস্তান অ্যান্ড আদার্স। পরবর্তীতে দেখা গেল কি যে আপনি জানেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে বর্ডার, সেটাকে ডুরান্ড লাইন বলে, যেটা ব্রিটিশরা লাইনটা টেনে দিয়ে গিয়েছিল। সেই লাইনটাকে আফগানিস্তানের যে তালেবান সরকার রয়েছে তারা সেটাকে স্বীকৃতি দেয় না। তারা মনে করে যে এই লাইনটা সঠিক না, কারণ স্থানীয় জনগণের একটা প্রেশার রয়েছে তাদের উপরে। সেটা নিয়ে প্রথমে একটা তাদের ভিতরে তিক্ততা শুরু হয়, এবং এর পরবর্তীতে আপনি যদি খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ান সরকারের সঙ্গে তাদের কিন্তু একটা আলাদা সম্পর্ক তৈরি হয়। এবং এমনকি বিষয়টা এরকমও ছিল যে আফগান পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ভারত সফর করেছেন, গত বছরই আমরা দেখেছি। তো সেই প্রেক্ষাপটে যদি দেখা যায় যে এই 21-এর পর থেকে এই দুই দেশের ভিতরে একটা বিভিন্ন ধরনের টানাপোড়েন, সে ফর এক্সাম্পল যে ইনসাইড পাকিস্তান যে টেরোরিস্ট গ্রুপটা রয়েছে, যারা মাঝে মাঝে বোম ব্লাস্ট করে, টেরোরিজম অ্যাক্টিভিটিস চালায়, তারা তালেবানদের মদত পুষ্ট হয়ে এই কাজটা করে, এটা পাকিস্তান বিশ্বাস করে। এবং অবশ্যই তারা বিশ্বাস করে যে এর পিছনে ইন্ডিয়াও কাজ করছে। তো সেটাও একটা তাদের ভিতরে যে দ্বন্দ্বের জায়গা, সেটাও কিন্তু একটা বড় আকারে আছে। একটা রিসেন্ট স্ট্যাটিস্টিক দেখছিলাম যে গত 5 বছরে 21 থেকে 26 এই সময় পর্যন্ত অন্তত 75টা ঘটনা ঘটেছে যেখানে দুই দেশের সিকিউরিটি ফোর্স যারা একে অপরের মুখোমুখি হয়েছে, এবং অন্তত 7টা ইয়ার স্ট্রাইকটা একটু বড় আকারের হয়। একটা বর্ডারে ক্ল্যাশ হলো, সেটা ভিন্ন, কিন্তু ইয়ার স্ট্রাইকটা কিন্তু ভিন্ন। এই যেটা আজকে সকালবেলাও হলো, যে কাবুল এবং কান্দাহারে যে কান্দাহারে যে বম্বিংটা করলো, এই ইয়ার আরেকটা স্ট্রাইক, সিটি ওটা পাকতিয়া। পাক্তিয়ার, ওটা হচ্ছে গিয়ে ক্লোজ টু আফগান বর্ডার। জি। কিন্তু বড় শহর হচ্ছে গিয়ে এই দুটো। এবং পাক্তিয়ারটাও করার কারণ হচ্ছে গিয়ে তারা মনে করে যে ওখান থেকেই ওই যে তালেবান যে গ্রুপটা পাকিস্তানের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাদের একটা বড় ঘাঁটি রয়েছে ওই পাক্তিয়ার শহরে। সেই কারণেই ওইখানে বম্বিংটা করা হয়েছে। আর বাকি দুটো শহর তো আমরা বুঝি যে কেন করা হয়েছে। কিন্তু পাকিস্তান যেটা এখন দাবি করতেছে যে অতর্কিতে পাকিস্তানে হামলা করার জবাব হিসেবে পাকিস্তান এই এক্স্যাক্টলি। হামলাটা করেছে, এইটা ওইটা এইটা আসলে কি ছিল? এইটা ছিল হচ্ছে গিয়ে যে যখন গত এই কিছুদিন আগেও, খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, ইনসাইড পাকিস্তান একটা বড় ধরনের মস্কে, একটা মসজিদে একটা বোম ব্লাস্ট হয়, এবং যেখানে প্রায় 30-30 প্লাস লোক মারা যায়। এখন সেটার জন্য তারা আফগানিস্তানকে দোষারোপ করে। এই জন্য বর্ডারে একটা ঝামেলা চলছিল, গোলাগুলি চলছিল। আমরা এই অতর্কিত যেটা বলছি, হঠাৎ ওই গোলাগুলির বিষয়গুলো একটা খুবই নর্মাল এখন হয়ে গেছে, ইটস এ নিউ নর্মাল টাইপের থিং। তো সেই জন্য এটা হয়তো বা পেপারে অতটা আসেনি, কিন্তু এই ঘটনাগুলো চলছিল। সেটার রিটালিয়েশন হিসেবে আফগানিস্তান প্রথমে অ্যাটাক করে, এবং এই অ্যাটাকটা হচ্ছে গিয়ে গতকালকে রাত্রে, এবং রাত্রে অ্যাটাক করার পরে আজকে সকালবেলা পাকিস্তান রিটালিয়েট করে। তো এইটা আফগানিস্তানের ওই যে আক্রমণ যেটা, সেটা আসলে ওই যে বর্ডারে যে গোলমালটা চলছিল, বর্ডারে যে গোলাগুলিটা চলছিল, সেটারই ফলশ্রুতিতে আফগানিস্তান কিন্তু পাকিস্তানের উপরে হামলা চালিয়েছিল। এখন পাকিস্তান আর আফগানিস্তানের সামরিক সক্ষমতা তো অনেকটা অসম। অসম। সেই জায়গায় আফগানিস্তান কোন সাহসে পাকিস্তানে হামলা করে আসলে? এখন এইটা যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হু আর দিস তালেবানস। এই তালেবান গ্রুপটা, আফগানিস্তান এমন একটা দেশ, যে দেশটাকে হয়তোবা কিছুদিনের জন্য কিছু রাষ্ট্র বা শক্তি দখল করেছিল, কিন্তু কিছুদিন মানে তাদেরকে কিন্তু দমন করতে পারেনি। এটা এমন একটা রুক্ষ দেশ, এবং তাদের মাইন্ডসেটটা হচ্ছে গিয়ে অনেক স্বাধীন। এই
এইখানকার লোকজনকে দমানো বা এইখানকার লোকজনকে কোনো কিছু ভয়ভীতি দেখানো, এইটা একটু ডিফিকাল্ট। সেটার একটা মাইন্ডসেট আছে। আর যদি আমি বলি যে আপনি বলছেন সক্ষমতার যে বিষয়টা, সামরিক সক্ষমতা, ইয়েস অফকোর্স, কিন্তু আবার এট দ্য সেম টাইম আপনার এটাও মাথায় রাখতে হবে যে আফগান টেরেন কিন্তু খুব ডিফিকাল্ট। আপনি যে আমরা যে ওয়ারফেয়ারের কথা বলি, ইভেন আমি যদি আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, তাদেরও কিন্তু 20 বছর পরে চলে যেতে বাধ্য হতে হয়েছে, কারণ তারাও কিন্তু এটা পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি। কারণ এই টেরেনটাই অ্যাজ সাচ মাউন্টেনিয়াস, ভ্যালি আছে, কিছু কিছু আছে সমতল ল্যান্ড, কিন্তু এইখানে এত হাইড অ্যান্ড সিক খেলার সুযোগ যে রয়েছে। কারণে রাশিয়াও ওইখানে রাশিয়াও, আমরা যদি আরো একটু পিছনের দিকে পিছনে যাই, তাকাই, হ্যাঁ। যে 70s-এ রাশিয়ানরাও যখন ইনভাইট করলো, তারাও কিন্তু এখানে খুব একটা বেশি টিকতে পারেনি। এবং তখন আমরা জানি যে তালেবানদের উত্থানটা, ওসামা বিন লাদেন অ্যান্ড আদার্স, তাদেরকে সেই সময় আমেরিকা পাকিস্তানের মাধ্যমে অর্থ সাহায্য দিয়েছিল, অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। সেই জিনিসগুলো কিন্তু ঘটেছে। ফলে ওই যে অসম বিষয়টা আসলে কিভাবে ব্যাখ্যা করব, এক তাদের যে মাইন্ডসেট, আফগানদের মাইন্ডসেট, আর সেকেন্ড হচ্ছে গিয়ে টেরাইনটা ডিফিকাল্ট। আপনি যদি উঁচু নিচু জায়গা না, থাকে। কিন্তু পাকিস্তান যেভাবে কন্টিনিউ এয়ার স্ট্রাইক করতেছে, আর এটা যদি আরো অনেকদিন কন্টিনিউ করে, তাহলে তো আফগানিস্তানের আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এটা পাকিস্তানের জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যে কোনো যুদ্ধই এক্সপেন্সিভ। পাকিস্তানের যে অর্থনৈতিক সক্ষমতা, সেটাও যে এখন একটা বড় ধরনের যুদ্ধ বেশি দিন ধরে টেনে নিয়ে যাওয়ার বিষয়, সেটাও তাদের পক্ষে কতদূর সম্ভব হবে সেটার একটা বিষয় রয়েছে। সেটার একটা হিসাব নিকাশেরও বিষয়। যুদ্ধ হচ্ছে কি পিওরলি অ্যাকাউন্টিং। আপনার প্রতিদিন কত খরচ হবে, সেই খরচটা আপনার আছে কিনা, সেই খরচটা আপনি কতদিন ধরে বহন করতে পারবেন, এই ধরনের কিছু কিন্তু হিসাব নিকাশের বিষয় থাকে। তো সেই প্রেক্ষাপটে যদি আমি দেখি যে আপনারা এয়ার স্ট্রাইক হচ্ছে, এটা আমরা দেখছি, কতদিন ধরে চলবে সেটারও দেখার বিষয় রয়েছে। তবে আমার ধারণা যে এইটা কিছুদিন ধরে চলার পরে আবার একটু ডাই ডাউন হবে, আবার কিছুদিন এরকম বর্ডার স্কার্মিশ হবে, আবার হয়তোবা একটা বড় ধরনের কোনো গোলমাল হবে, আবার এয়ার স্ট্রাইক হবে। আমি আবার নাম্বারটা বলি যে এয়ার স্ট্রাইক গত 5 বছরে মাত্র 7টা এরকম আমাদের কাছে রেকর্ড আছে, যে 7টা ঘটনা ঘটেছে। সো অন অ্যান অ্যাভারেজ 21 সাল থেকে শুরু করে 21 সাল থেকে 2026 এই আজকেরটা নিয়ে জি। 7টা ঘটনা। সো 7টা ঘটনা যদি আমরা ধরি যে বছরে একটা করে হচ্ছে, কারণ এটা কিন্তু আসলে খুব এক্সপেন্সিভ। এখন একটা বিষয় কিন্তু প্রশ্ন আসতে পারে, যে যে সময়টাতে নরেন্দ্র মোদী ইসরায়েল ভিজিট করলেন, এবং ইসরায়েল ইন্ডিয়ার সম্পর্ক তো ওইরকম উত্তাপ ছড়াচ্ছে বহুদিন ধরে, সাথে কিন্তু আবার আফগানিস্তানের সাথেও ভারতের খুবই খুবই আন্তরিক সম্পর্ক হচ্ছে। এর সাথে কি এর কোনো, মানে এই দুইটা ঘটনার সাথে কি কোনো লিঙ্ক আছে এই যুদ্ধের? থাকতে পারে। এগেইন গো ব্যাক, কোনো কিছুই ভ্যাকুয়ামে হয় না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোনো কিছুকেই অ্যাক্সিডেন্ট মনে করার কোনো কারণ নাই। ডিপ্লোমেসিতে টাইমিং, যুদ্ধতে টাইমিং ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। মানে তো অবশ্যই বলা হয় যে কোনো দেশের সাথে কোনো দেশের একটা বেশি মাখামাখির একটা রেজাল্টের কারণে অন্য কোনো জায়গায় যদি কোনো কিছু উত্তাপ বা শীতলতা, হোয়াট এভার দ্য কেসেস, যদি কিছু অনুভূত হয়, তাহলে সেটার ভিতরে একটা যোগসূত্র হয়তো খুঁজে বের করাই যেতে পারে। তবে মোটা দাগে যেটা বলা যায় যে আমরা যদি খেয়াল করে দেখি যে সম্পর্কটা কার সাথে কি, ভারতের সাথে আফগানিস্তানের যে নতুন যে সম্পর্ক, সেটাকে তো অস্বীকার করা, যেটা আমি বললাম যে তাদের ফরেন মিনিস্টারই ভারত সফর করে গেছেন, এবং তাদের এখন যে ধরনের বাণিজ্য সহযোগিতা এবং অন্যান্য সহযোগিতার কথা বলা হচ্ছে, সেটা তো আরও অনেক বেশি পরিমাণে আমরা শুনতে পাচ্ছি। আর ইসরায়েলেরও তো একটা বিষয় রয়েছে, তারা যে সবসময় মুসলিম ওয়ার্ল্ডের দিকে তাদের একটা নজর থাকে, বিশেষ করে আফগান পাকিস্তান বর্ডার। আবার এইখানে আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আবার এইখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যেমন ইসরায়েলের কিন্তু এশিয়াতে সাপোর্ট খুব খুব কম। সাপোর্ট বেজ এই জিনিসটা কারণ হচ্ছে কি, ফর এক্সাম্পল যদি আপনি মিডল ইস্ট কান্ট্রিগুলো, মুসলিম কান্ট্রিগুলো এখানে একটু বেশি আছে, হয়তোবা নিচু লেভেলে কিছু যোগাযোগ থাকতেই পারে, সেটা ভিন্ন বিষয়, কারণ এটা সব কান্ট্রির সাথে বিভিন্ন ধরনের চোরাগুলি থাকে, যেখানে দুইজনে মিট করে বা চুপি চুপি কথাবার্তা বলে বা কমিউনিকেশন হয়, সেটা ভিন্ন বিষয়, সেটা আমরা হয়তো জানবও না। কিন্তু যে বিষয়টা দেখা যায় যে
এই ধরনের যে বড় আকারে কূটনৈতিক যোগাযোগ, সেটার সংখ্যা এই এশিয়াতে একটু কম। সেই হিসাবে তারা এই ধরনের কনফ্লিক্ট হলে তাদের বন্ধু সংখ্যা বাড়ার তো একটা সুযোগ আছে। অবশ্যই এটার একটা তো ওই যে বন্ধু হয়ে সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝরো, এমনও হতে পারে যে তারা কাউকে সাপোর্ট হয়ে বলে যে ঠিক আছে তোমাদের কি লাগবে, তোমাদের ইন্টেলিজেন্স লাগতে পারে, তোমাদের আর্মস সাপোর্ট লাগতে পারে, তোমাদের বিভিন্ন ধরনের পলিটিক্যাল সাপোর্ট লাগতে পারে, আমরা দিচ্ছি তোমাদেরকে। সেই ধরনের তো যোগাযোগ হতেই পারে। আচ্ছা, এবং এখন যদি এই সিচুয়েশনে আফগানিস্তানের দিকে ভারত সাহায্যের হাত বাড়ায় এবং এই যুদ্ধটাকে একটু দীর্ঘায়িত করে একটু লং টাইমের জন্য, তাতে পাকিস্তানের কি ক্ষতি হতে পারে, ইন্ডিয়ার কি লাভ হতে পারে? সেক্ষেত্রে কার লাভ কার ক্ষতি সেটা না দিয়ে এই গোটা রিজিয়নের ক্ষতি। নাম্বার ওয়ান, আপনাকে মনে রাখতে হবে যে এটা সাউথ এশিয়া একটা ঘনবসতিপূর্ণ অঞ্চল, এবং এইখানে আমরা যদি খালি ইন্ডিয়ার মানে 180 কোটির মতো একটা সাধারণ ধারণা করা হয় যে এত লোকজন এখানে থাকে একটা ছোট্ট এরিয়ার ভিতরে, এবং প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের বর্ডার রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের বর্ডার, ভারতের সাথে পাকিস্তান, পাকিস্তানের সাথে আফগানিস্তান। সো ইটস লাইক এ চেইন। যদি এই কনফ্লিক্ট দীর্ঘায়িত করে, তো এই কনফ্লিক্টটা, এখনকার কনফ্লিক্টগুলো কিন্তু শুধুমাত্র মাঠে ময়দানে থাকে না, এই কনফ্লিক্টটা কিন্তু ব্যাপ্তি অনেক বড় হয় মানে কি, যে রিজিওনাল যে পাওয়ারগুলো থাকে বা দেশগুলো থাকে, তারা ওই কনফ্লিক্টে জড়িত হয়ে পড়ে পলিটিক্যালি, অর্থনীতি বাড়ি খায়, অর্থনীতি কিছুটা হলেও ধাক্কা খায়। দিয়ে 3 নম্বর হচ্ছে কি যে নিজেদের ভিতরে যে ট্রাস্টের যে জায়গাটা, সেটা কিন্তু আরও একটু কমে আসে, ফলে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। আপনি বলছেন যে ইন্ডিয়ার কি লাভ? ইন্ডিয়ার কিছুটা তো লাভ বটে, কারণ প্রক্সি ওয়ারটা আমরা সবাই বুঝি যে নিজে যুদ্ধ না করে আরেকজনকে দিয়ে, ঠিক আছে আমি পাকিস্তানের সাথে আমার এর আগে একটা যুদ্ধ হয়ে গেছে, আমি এখন নিজে একটু পিছনে থাকলাম, আমি আফগানিস্তানকে দিয়ে করালাম, তার লাভ আছে, অসুবিধা তো নেই পাকিস্তানকে পোক করা, সেটা আছে। আর পাকিস্তানে তো ক্ষতি হবেই, কারণ তাদের তো অর্থনৈতিক ক্ষেত্রে তারা একটা বড় ধরনের ধাক্কা খাবে। আবার এট দ্য সেম টাইম পাকিস্তান যত উইক হবে, শত্রু দেশ হিসেবে তো ইন্ডিয়ার জন্য ভালো, লাভ। সেটা তো একটা বিষয় রয়েছেই। তো আমি জাস্ট রিয়াকশনগুলো দেখছিলাম, রিয়াকশনগুলো দেখে কম বেশি ধরেন টার্কি, ইরান, রাশিয়া, চায়না, সবাই কিন্তু বলছে যে দুই পক্ষকে মিলে বসে একটা সেটেল করো। আবার ইন্ডিয়ারটাও দেখলাম, ইন্ডিয়া বলছে যে এটা পাকিস্তানের দোষ, পাকিস্তানি সভরেন্টি লঙ্ঘন করে তাদেরকে আফগানিস্তানে স্ট্রাইক করেছে, ফলে এটা পাকিস্তানের উপরে তারা ব্লেমটা দিয়েছে। তো ওই ক্ষেত্রে থেকে কিন্তু বোঝা যায় যে তাদের উদ্দেশ্যটা কি। এই কনফ্লিক্ট যদি প্রলং করে তাদের জন্য কিন্তু কোনো লস নাই ইন এ সেন্স, কারণ এটা তাদের জন্য ওই যে দীর্ঘমেয়াদী পাকিস্তানকে একটু দুর্বল করে দিলে তাদের জন্য সুবিধা, সেটার তো একটা বেনিফিট আছেই। বাট আমার আশঙ্কা হচ্ছে গিয়ে যে এর ফলে গোটা এই অঞ্চল, যে দক্ষিণ এশিয়া যেটাকে আমরা বলে থাকি, যে 8টা দেশ, তারা ক্ষতিগ্রস্ত হব রাজনৈতিকভাবে, ক্ষতিগ্রস্ত হব সামনের দিনগুলোতে স্ট্যাবিলিটি, স্থিতিশীলতার যে বিষয়টা থাকে, ক্ষতিগ্রস্ত হব কানেক্টিভিটি, ক্ষতিগ্রস্ত হব অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে। দক্ষিণ এশিয়ায় মানে গত কয়েক বছর ধরেই কিন্তু অস্থিরতাটা একটু একদম বেশি। অস্থিরতার এইটার পিছনে আসল কারণটা কি? এটার পিছনে আসল কারণটা হচ্ছে গিয়ে যে মানে আমরা যখন সে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিতে পারি, সার্কের এক্সাম্পল। সার্ক কিন্তু করা হয়েছিল একটা বড় উদ্দেশ্য নিয়ে, যে যাতে করে এই যে রাজনৈতিক যে আস্থার ঘাটতি, সেইটাকে যতদূর মিনিমাইজ করে কিছু দূর হলেও নিজেদের সমৃদ্ধি, স্থিতিশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ওই প্ল্যাটফর্মটা কিন্তু কাজ করেনি কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তানের এই বিপরীতমুখী অবস্থানের কারণে। অন্যান্য দেশগুলোর ভিতরে কিন্তু কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে আফগানিস্তান এটাতে জয়েন করে, আফগানিস্তান বেশি ডিলে করেই জয়েন করেছে, কিন্তু তারপরও কিন্তু এটা কমেনি। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে এখন এটা মানে আস্থার ঘাটতিটা এরকম পর্যায়ে চলে গেছে যে ইভেন টেবিল টক সেটা করাটাও এখন একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে পাকিস্তানের কোনো অ্যাম্বাসাডার ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়ার কোনো অ্যাম্বাসাডার পাকিস্তানে নেই। সো আপনি ডিপ্লোম্যাটিক যে আলোচনার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই শূন্য। আবার আপনি যে অন্যান্য দেশগুলোর কথা শুনো যে তারা নিজেদের ভিতরে বসবে, সেটাও কিন্তু বিষয়টা সেরকম না। ট্রাম্প সাহেবের কথা যেটা আমরা জানি, যে যখন যুদ্ধ হলো ইন্ডিয়া পাকিস্তান, ট্রাম্প সাহেব বললেন যে আমি যুদ্ধটা থামিয়েছি, পাকিস্তান স্বাগত জানালো, ইন্ডিয়া বলল যে না। সো ওই মেডিয়েশনের জায়গাটাও কিন্তু দুর্বল। সো অল টুগেদার এইখানে যে পারস্পরিক
বিশ্বাসের যে জায়গাটা সেটা এত বেশি দুর্বল হয়ে পড়েছে যে এখন যে কোনো জিনিস দেখলেই রিয়াকশনটা খুব বেশি হচ্ছে। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা অনেক বেশি, মানে অন্যান্য যে কোনো রিজিয়নের থেকেও আমরা অনেক বেশি দুর্বল। এরকম তো রিজিয়ন অনেকেই আছে, আফ্রিকাতেও রয়েছে, সাউথ ইস্ট এশিয়াতেও রয়েছে, আবার যদি ইস্ট এশিয়া যায় যেখানে চায়নার মতো একটা নেইবারকে নিয়ে জাপান এবং সাউথ কোরিয়া ঘর সংসার করছে, তাদের ভিতরে তো এই কনফ্লিক্টগুলো হয় না। কিন্তু আমাদের এখানে ওই আস্থার জায়গাটা অনেক দুর্বল। এই ক্ষেত্রে পাকিস্তানকে চায়না কতটা সহায়তা দিতে পারে? পাকিস্তানকে তো সবসময় চায়না সহায়তা দিয়েই থাকে, কারণ তারা তাদের লং টার্ম ফ্রেন্ড এবং তাদের ইন্টারেস্টও অনেক বেশি হাই। যদি আমি খালি ইকোনমিক ক্ষেত্রেই চিন্তা করি তাহলে তো ওই পাকিস্তানে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করা আছে। এখানে সেই ইনভেস্টমেন্টটা সিকিউরিটির একটা বিষয় থাকে, কারণ একটা দেশ যখন ইনভেস্ট করে তখন স্বাভাবিকভাবে সে তার রিটার্নটা ফেরত পাওয়ার জন্য তার একটা ইচ্ছা বা প্রয়াস তো অবশ্যই থাকে। সেই দিক থেকে যদি আমি চিন্তা করে দেখি যে তাদের এই ইনভেস্টমেন্টের রিটার্ন ফেরত পাওয়ার জন্য তাদের যতটুকু করা দরকার তারা ততটুকুই করবে। ইভেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় তারা যে ইন্টেলিজেন্স দিয়ে পাকিস্তানকে সহায়তা করেছিল, তাদের J-17 ওখানে ব্যবহার হয়েছে এবং খুব ভালো মতোই ব্যবহার হয়েছে, সেগুলো তো আমরা দেখেছি। তো এই সমস্ত জায়গায় পাকিস্তান উইল গো আপ টু ম্যাক্সিমাম লেভেল, যে পাকিস্তানকে তারা চায় না, তারা পাকিস্তানকে ম্যাক্সিমাম সহায়তা দেবে। পাকিস্তান যে অভিযোগগুলো করছিল যে আফগানিস্তানের তেহরিকে তালিবান হুম। একটি অর্গানাইজেশন, যেটাকে তারা বলতেছে যে জঙ্গি 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 সংগঠন বা টেররিস্ট অর্গানাইজেশন, হ্যাঁ, টিটিপি যেটাকে তো বলে। এই সংগঠন তো পাকতিয়াতে ওদের হেডকোয়ার্টার। হুম। সো ওইখানে কি এইটাকে পুরোপুরি ডিসমেন্টেল করা পর্যন্ত কি পাকিস্তান আক্রমণ চালায় বা পাকিস্তান কি করতে থাকবে, অথবা খুব তাড়াতাড়ি এটা শেষ করে দিবে? এটা আসলে তাদের স্ট্র্যাটেজিটা কি, আমি এখনো ঠিক, এটা ইভলভিং, যে কোনো যুদ্ধের সময় এটা দেখা যায় যে ইভলভিং। প্রথম কথা হচ্ছে গিয়ে যে এই ধরনের বেসগুলো তো সুরক্ষিত অবস্থায় থাকে। অত্যন্ত ভালো ইন্টেলিজেন্স না থাকলে সে কোথায় বম্বিং করবে, কোন জায়গায় আক্রমণ করবে, কিভাবে হামলা করবে, সেটার একটা বড় ধরনের স্ট্র্যাটেজি তাদেরকে নিতে হয়। আমি তাদের ইন্টেলিজেন্সের লেভেল তো আর আমার পক্ষে এখান থেকে বলা সম্ভব না, বা তারা কোন ধরনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সেটা এই মুহূর্তে বলাটা একটু ডিফিকাল্ট। তবে আমার ধারণা হচ্ছে গিয়ে তারা তাদের নিজস্ব সিকিউরিটি বজায় রাখার জন্য যতটুকু করা দরকার এই মুহূর্তে, হয়তোবা তারা এটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছে যে এই মুহূর্তে তারা যতদূর সম্ভব ওই যে টিটিপির যে বেইজ বা টিটিপির যে সক্ষমতা সেটাকে যতদূর সম্ভব দুর্বল করার একটা অবশ্যই তাদের একটা বড় ধরনের চেষ্টা থাকবে। টাইম স্ট্রোক আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ।